এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। খুশির দিন, আনন্দের দিন যে মুখ্যমন্ত্রী আবার সুস্থ হয়ে তার উজ্জ্বল উপস্থিতি নিয়ে মানুষের মাঝখানে ফিরে এসেছেন নির্বাচনী লড়াইয়ে। কারণ তার উপস্থিতি ছাড়া এই লড়াই বর্ণহীন হয়ে পড়ত। তাই মুখ্যমন্ত্রীকে আবার আমরা এই নির্বাচনী লড়াইয়ের ময়দানে স্বাগত জানাচ্ছি। কিন্তু যে কথা তিনি আজকে বললেন যে পশ্চিমবঙ্গের মানুষের যন্ত্রণা, তার যন্ত্রণার থেকেও অনেক বেশি। সেই যন্ত্রণার কারণেই তিনি আজকে তাদের মধ্যে অসুস্থ শরীর নিয়েও আসতে বাধ্য হলেন। মুখ্যমন্ত্রীর এই স্বগতোক্তি, তার এই সহজ সরলভাবে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আবার তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ গত 10 বছরে মানুষের অধিকার যেভাবে লুণ্ঠিত হয়েছে, মানুষ যেভাবে নিষ্পেষিত হয়েছেন, মানুষের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে যেভাবে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, মানুষের প্রতিবাদগুলোকে যেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি অটোনমির ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণকে ধ্বংস করে দিয়ে কার্যত একটা কেন্দ্রীভূত ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেভাবে একটা হেজিমনিকে সরিয়ে আরেকটা হেজিমনি মানুষের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত বিকাশের পথকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, এক চরম দলতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেভাবে নির্বাচনের সময় বিভিন্ন বিরোধী দলের কর্মীদের, বিজেপি কর্মীদের খুন করে সেটাকে আত্মহত্যা বলে হাইটেনশন ওয়্যারে ঝুলিয়ে দিয়েছেন, যেভাবে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের সোনার টুকরো ছেলেরা ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করে তাদের মৃত্যুর কারণটা পারিবারিক বিবাদ বলে দেখিয়ে দিয়েছেন, যেভাবে করোনায় কালে মানুষ তাদের নিত্য নৈমিত্তিক আহার সংস্থান করতে পারেনি সরকারের বন্টন ব্যবস্থা থেকে, যেভাবে তারা বঞ্চিত হয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আজকে নিজের জমি বিক্রি পর্যন্ত করতে গিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে গিয়ে তারা যে অসুবিধার সম্মুখীন হয়েছেন, যেভাবে দলতন্ত্রের নিষ্পেষণের শিকার হয়েছেন, সেই যন্ত্রণা মুখ্যমন্ত্রীর যন্ত্রণা থেকে বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীর যন্ত্রণা থেকে অনেকটা বড়, সেই কথা আজকে মুখ্যমন্ত্রী কার্যত মানুষের সামনে স্বীকার করেছেন। তাই বিদায়ের লগ্নে বেলা শেষে আজকে তিনি তাদের অবস্থা দেখতে বেরিয়েছেন। বিজেপির উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয়, বিজেপির উদ্দেশ্য কারোর সামনে নতুন কোনো প্রলোভন দেখানো নয়। তাই পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস যে বলে চলেছেন যে টাকা দিয়ে মানুষের ভোটকে কিনে নেবে বিজেপি, আমার মনে হয় এতে এই আক্রমণে বিজেপির কতটা ক্ষতি হচ্ছে বা বিজেপিকে কোন আক্রমণের সম্মুখীন হয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষকে অপমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিক্রয়যোগ্য, পশ্চিমবঙ্গের ভোটাররা সেলেবল কমিউনিটি। এই যে অবস্থানটা তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের কৃষক বন্ধুরা বেরিয়ে পড়েছেন, কৃষক নেতারা তারা চলে এসেছেন এবং তাদের দেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে তারা এখনো পর্যন্ত পৌঁছেছেন, নন্দীগ্রাম সমেত, আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা অত্যন্ত আনন্দিত, তারা খুশি হয়েছেন যে কৃষকরা পশ্চিমবঙ্গে কী অবস্থায় আছেন, কতটা খারাপ অবস্থায় আছেন, আজকে তারা ওই কৃষক নেতাদের দেখে বুঝতে পেরেছেন। ট্রাক্টর নয়, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি নিয়ে কয়েকজন আন্দোলনজীবীকে সঙ্গে নিয়ে তারা এখানে পৌঁছেছেন। তাদেরও স্বাগত আমরা আগের দিন জানিয়েছি এবং যেভাবে তাদের জীবনধারা বা তাদের দৈনন্দিন পদক্ষেপ এবং তাদের শরীরী ভাষা উদ্বুদ্ধ করছে পশ্চিমবঙ্গের কৃষকদের, তার জন্য আমরা তাদের আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আর একটি বিশেষ প্রয়োজনের জন্য এই কৃষক আন্দোলন বা নেতাদের বলা হচ্ছে যে যেভাবে তারা বলেছিলেন যে তাদের মধ্যে কোনো রাজনীতি নেই, তারা অরাজনৈতিক আন্দোলন করছেন, অরাজনৈতিক আন্দোলনে নেতারা ফাইল নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে, যারা এভাবে আমি তাদের, যেহেতু পশ্চিমবঙ্গে তারা এই মুহূর্তে অতিথি বাইরে থেকে এসছেন, অতিথি দেবো ভব, অন্তত বিজেপি এটাই বিশ্বাস করে, এই সংস্কৃতি বিজেপি শিখেছে ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো।
তাই অন্য কোনো কিছু বলা হচ্ছে না, শুধু এটাই বলছি যে নিজেদের মধ্যে এখানে এসে পাল্টা বিবৃতি দেবেন না, সংঘবদ্ধভাবে থাকবেন। যারা কৃষক অরাজনৈতিক আন্দোলন করবেন বলে পৌঁছেছিলেন, তাদের আমরা অপেক্ষা করে আছি তাদের ভবানীপুর যাত্রার জন্য। ভবানীপুরে গিয়ে তারা ছাতে আলু চাষ করবেন, পটল চাষ করবেন। এ ব্যাপারে আমরা নিশ্চিত, এ ব্যাপারে কলকাতার মানুষকে একটি নতুন দিশা দেখাতে পারবেন। খুব অ্যালার্মিং বিষয় হলো, যারা বিজেপিকে আক্রমণ করে চলেছেন, যারা বলছেন বিজেপি ভারতবর্ষের সর্বনাশ করবে, যারা বলছেন বিজেপি 200 দোকানে এবারে 200 বুথে জিততে পারবে না, 200 আসনের কথা বলবে, আবার অভিনন্দন জানাচ্ছি তাদের দূরদৃষ্টিদের জন্য। কারণ তারা নিজের মনের আয়নায় অন্য লোকের ছবি দেখছেন। তারা বলছেন যে বিজেপি এরপরে যা লোক হয়েছে আজকে নাকি ঝাড়গ্রামে, সেই লোক যে কোনো চায়ের দোকানে হতে পারে। কারণ এখন থেকেই তৃণমূল কংগ্রেস কার্যত চায়ের দোকানের স্বপ্ন দেখছে। বড় মঞ্চ ছেড়ে, রাজ্যপাট ছেড়ে আগামী দিনে নেতা মন্ত্রীদের চায়ের দোকানে বসে বিজেপির সমালোচনা করতে হবে, কি নিজেদের আত্মসমালোচনা করতে হবে, সেটা তারা চিন্তা করবেন। তাই বিদায় বেলায় কখনো কখনো ভিন্ন কথা তারা বলে ফেলছেন। আজকে আবার আমরা দুঃখ প্রকাশ করছি সমগ্র ঝাড়গ্রামবাসীর কাছে যে একটি হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগের কারণে আজকে নির্দিষ্ট সময়ে বা সশরীরে অমিত শাহ সেখানে পৌঁছতে পারেননি। তিনি ভার্চুয়াল সভা করেছেন। কিন্তু ঝাড়গ্রামবাসীর জন্য আমরা এটাও বলছি যে নির্বাচন হবার অনেক আগেই আবার ঝাড়গ্রামে একটি বড় মাপের জনসভা হবে সর্বভারতীয় নেতাদের উপস্থিতিতে। পশ্চিমবঙ্গে আবার যারা এখনো পর্যন্ত বহিরাগত তত্ত্ব বলে বলে পশ্চিমবঙ্গের মানুষকে ক্লান্ত করে দিয়েছেন, কিন্তু তৃণমূল এখনো ক্লান্ত হয়নি, বহিরাগত তত্ত্ব চালিয়ে যাচ্ছেন। কারা বহিরাগত, কেন বহিরাগত, পশ্চিমবঙ্গের রাজনীতিকে আর কতভাবে, বাঙালিকে আর কতভাবে, বাংলার সংস্কৃতিকে আর কতভাবে তারা কুঠারাঘাত করবেন, এটা তাদের চিন্তা করার বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাই আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরে কলকাতা কর্পোরেশনের 73 নম্বর ওয়ার্ডে গত 4-5 দিন যাবৎ সেখানকার মানুষ প্রায় একটি কন্টামিনেটেড ড্রিঙ্কিং ওয়াটার তারা খেতে বাধ্য হচ্ছিলেন। বহু মানুষ অসুস্থ হয়েছেন, বহু শিশু অসুস্থ হয়েছেন, শম্ভুদার পণ্ডিতে বহু মানুষ ভর্তি হয়েছেন। কয়েকজন সাংবাদিক ওখানে গিয়েছিলেন, কিন্তু মানুষ স্থানীয় নেতাদের কারণে এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে পারছেন না, মানুষকে বলতে পারছেন না। কর্পোরেশনের মানুষের নাগরিক অধিকারকে, নাগরিক জীবনকে সুরক্ষিত করবার, আধুনিক করবার যারা দায়িত্ব নিয়েছিলেন, যারা সম্পূর্ণ রাজনৈতিক রীতি নীতি শিষ্টাচারকে ভুলে গিয়ে সেখান নিজেদের রাজনৈতিক পোস্টিংটাকেই নিজেদের প্রশাসক বানিয়ে ফেলে পুরো দলতন্ত্র কায়েম করেছিলেন, কিন্তু তারা মরিয়া হয়ে নিজেদের নির্বাচনের গদি বাঁচাতে এতভাবে ছুটে চলেছেন যে তারা আজকে মানুষের পানীয় জলের ব্যবস্থাটুকু পর্যন্ত করতে পারছেন না। আমি আশা করব মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে তার পরিবার বা তার ঘনিষ্ঠজন কেউ যেন এই পানীয় জলের জন্য অসুস্থ না হয়ে পড়েন। একজন ইতিমধ্যেই মারা গেছেন। একটি বেসরকারি কোম্পানি, বিশেষ কারণে, বাণিজ্যিক কারণে তার নাম উল্লেখ করা যাবে না, তারা জানিয়েছেন যে আমরা গত 5 দিন যাবৎ মানুষ এখানে কেনা জল খাচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই কেনা জল খাওয়ার কারণে আজকে আমরা সাপ্লাই পর্যন্ত দিতে পারছি না। কনজারভেন্সি ডিপার্টমেন্টের গ্রুপ ডি স্টাফ, তাদের কোয়ার্টারে চরম দুর্বিষহ অবস্থা, বহু মানুষ অসুস্থ, তাদের মধ্যে একজন মারা গেছেন। কিন্তু আমি আবার বলছি, মানুষ এটা ক্যামেরার সামনে এসে বলতে পারছেন না, কিন্তু স্থানীয় মানুষ প্রত্যেকে জানেন। এই যদি মানুষের জীবন জীবিকার অবস্থা হয়, মানুষের পানীয় জলের সামান্যতম ব্যবস্থাটুকু দেওয়াটা যাদের দায়িত্ব ছিল, গত 5 দিন যাবৎ যেখানে প্রত্যেকে নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় সারা রাজ্য থেকে আসেন, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি তারা থাকেন, এত হোর্ডিং, কাট আউট, দেওয়াল লেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে খেলা হবে বলে গানও চলছে, কিন্তু যেখানে প্রকৃত খেলা, সেই খেলাটা হচ্ছে মানুষের পেটের ভিতরকার খেলা। সেই খেলাটাকে এখনো পর্যন্ত তারা অ্যাড্রেসও করতে পারেননি, বন্ধ করতে পারেননি। আমার মনে হয় যারা প্রশাসক আছেন বা সরকারি আমলারা যারা আছেন, তারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারভেন করুন। এই দরিদ্র অসহায় মানুষগুলো যারা আছেন তাদের অন্তত জীবনটা রক্ষা করবার, সেখানকার শিশু যারা একটু শুদ্ধ পানীয় জল পায় এবং যেখান থেকে লিকেজের কারণে এই অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারেন। আপনারা জানেন যে আমরা কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে
বারবার বিজেপি বলে চলেছে যে সরকারের 5 লক্ষ পদকে কার্যত ধ্বংস করে কন্ট্রাকচুয়াল সার্ভিসের মধ্যে দিয়ে এক চরম অব্যবস্থা তৈরি করেছে তৃণমূল সরকার। আজকেই বিরাট একটা সংখ্যা দমকল কর্মীরা, আমাদের রাজ্যের সহসভাপতি আপনাদের পরিচিত সকলেই চিনছেন, বসে আছেন এখানে, আমাদের জয়প্রকাশ মজুমদারের কাছে গিয়েছিলেন। জয়প্রকাশ দা তাদের সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ তাদের অবস্থা নিয়ে, এখন তাদের বিষয় নিয়ে, যে এই যে মারা গেছেন তাদের কি অসহায় জীবন যন্ত্রণার মধ্যে আছেন আজকে দমকলের এই অস্থায়ী কর্মীরা, তাদের সম্পর্কে দলের পক্ষ থেকে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। উনি বিষয়টি আপনাদের সামনে বলবেন। নমস্কার। আপনারা জানেন কয়েকদিন আগেই যে আগুন লেগেছিল কয়লাঘাটে, তাতে 3 জন কন্ট্রাকচুয়াল দমকল কর্মী তারা মারা যান, এবং আজকে আমাদের কাছে প্রায় এদের আছে 3000-এরও বেশি কন্ট্রাকচুয়াল কর্মী দমকলে আছেন। তাদের একটি দল, তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন। আমরা প্রেস কনফারেন্সেও আনতে চেয়েছিলাম। সবথেকে মুশকিল হচ্ছে তারা বলল আমাদের এই কন্ট্রাকচুয়াল জব, আমি যদি যাই মুখ যদি দেখাই তাহলে সঙ্গে সঙ্গে ঘন্টার মধ্যে চাকরি চলে যাবে। সেটা দমকল মন্ত্রী অলরেডি আমাদের খবর পাঠিয়ে দিয়েছেন, বারবার বলে দেওয়া হয়েছে। শ্রী সুজিত বসু দমকল মন্ত্রী, আপনারা সবাই জানেন, পরিষ্কার বলে দেওয়া হয়েছে মুখ খুললেই চাকরি যাবে। এবার ঘটনাটা মুখ নয়, তারা খুলল না, আমাদের জানিয়েছে যেটা, সেটা আপনাদের জানানো উচিত, যেটা অবর্ণনীয় একটা অবস্থা। দেখুন, এটা এদেরকে শুরু করে 2012 সাল থেকে এদের এই কন্ট্রাকচুয়াল দমকল কর্মী, যারা আগুনের সঙ্গে খেলবে, আগুনের থেকে সাধারণ মানুষের জীবন এবং তাদের সম্পত্তি বাঁচাবে, তাদেরকে কন্ট্রাকচুয়াল পজিশনে নিয়োগ করার বুদ্ধি এই একমাত্র মমতা সরকার ছাড়া আর কারুর মাথায় আসতে পারে না। 2012 থেকে শুরু করে তারা। কি দরকার কন্ট্রাক্টে রাখো না তাদের। তাদের কি মাইনে ছিল প্রথমে? 289 টাকা পার ডে, ঠিকা কাজ, আসলে পাবে, না আসলে পাবে না, কাজ করলে পাবে, না হলে নো ওয়ার্ক নো পে। আর তাও ছিল 22 দিন, মাসে 22 দিন পাবে, মানে 10,000 টাকার একটু কিছু বেশি, 11,000 12,000। আর তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবে। সেইটা নানাভাবে 2012 থেকে বাড়তে বাড়তে আজকে এসছে 565 টাকা পার ডে। সেই একই জায়গায় আছে, দৈনিক ভিত্তিতে তাদেরকে টাকা দেওয়া হয়। আর সবথেকে মধ্যযুগীয় একটা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তথা সুজিত বোসের নির্দেশে হয়েছে, যে প্রত্যেক 89 ডেজ মানে 89 দিনে তাদের একদিনের ব্রেক হবে। সেই দিনটা ব্রেক, তারপর দিন থেকে আবার তারা পুনরায় পুনর্নিয়োগ। কেন জানেন? আইনে 90 দিনের বেশি কাজ হয়ে গেলে তারা ক্যাজুয়াল এমপ্লয়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, কোনো অধিকার নেই, কোনো তাদের জায়গা নেই, যে কোনো সময় তাড়াতে পারি। তাই জন্যে 89 দিনের একটা সীমা, তারপরে 1 দিনের গ্যাপ, তারপর থেকে আবার পুনর্নিয়োগ। সেইভাবে তাদের জীবন চলছে, তারা সেখানে সাধারণ মানুষের উপকারের জন্য কাজ করছেন। আর তাদেরকে এই 3000-এর বেশি যারা দমকল কর্মী, তাদেরকেই সব থেকে আগে এগিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। আমি প্রত্যক্ষভাবে বলছি, সোজাসুজি বলছি, সুজিত বাবু এই অবর্ণনীয় অবস্থার জন্য দায়ী, এবং কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন অগ্নিকাণ্ডে এই ধ্বংসাত্মক কাজ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তার জন্যে মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সুজিত বোস, তিনি প্রত্যক্ষভাবে দায়ী। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। নিয়োগপত্রে কি লেখা আছে? এদের একটা করে চিঠি দেওয়া হয়, পরিষ্কার বলা হয় নো ডিএ নো টিএ, এবং ইউনিফর্ম পরো বলে একটা খাঁকি ইউনিফর্ম দেওয়া হয়। ইউনিফর্ম পরো বলে কোনো রকম আন্দোলন বা প্রতিবাদে অংশগ্রহণ করলে চাকরি যাবে, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হবে।
এই রকম তাদের পরিস্থিতি। গত 3 বছরে 5 জন মারা গেছে এদের আগুন নেভাতে গিয়ে। আমি বলছি অন্যভাবে মারা যাওয়ার কথা না, আগুন নেভাতে গিয়ে। এদের এখনকার নাম হচ্ছে, পদের নাম হচ্ছে অক্সিলারি ফায়ার অপারেটর, এএফও বলা হয়। আর এই এএফওদের সর্বক্ষেত্রে আগে এগিয়ে দেওয়া হয় আগুন নেভানোর কাজে। এরই মধ্যে মনে রাখা দরকার, যদি এটাকে স্থায়ীকরণ হয়, এরা গ্রেড সি পাওয়ার উপযুক্ত কর্মী। কিন্তু গ্রেড ডিতে ইতিমধ্যেই নিজের পাড়ার এবং দলের ছেলেদের ঢুকিয়েছেন সুজিতবাবু। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, ডেকে ডেকে মাঝরাত্রে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন। স্কেলে তারা মাইনে পায়, তারা কাজ করে না। তারা বলে আমরা মন্ত্রীর লোক কিংবা পার্টির লোক। এই দমকল দপ্তরে তাদের আগুন নেভাতে হয় না, তাদের কোনো কাজ করতে হয় না। 1000-এর বেশি গ্রুপ ডি, তারা আগুন নেভাতে যায় না। তারা হচ্ছে মন্ত্রীর ধন্য, তৃণমূলের স্নেহধন্য সব ক্যাডার বাহিনী। এরা অনেক জায়গায় এরা গুন্ডামি করে বেড়ায়। সব হচ্ছে সুজিতবাবুর সৃষ্টি এবং তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় সৃষ্টি। আমাদের মনে রাখতে হবে, এরা আজকে এই অস্থায়ী যে দমকল কর্মীরা জীবনযুদ্ধ নিয়ে যারা ব্যতিব্যস্ত, 3 জন সবে মারা গেছেন, নিজেদের বন্ধুদের শহীদ হয়েছেন। এরা বলছেন শহীদ হয়েছে কলকাতার আগুন নেভাতে গিয়ে। তাদের দাবি এদের গ্রেড সিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। অনেকবার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অ্যানাউন্স করেছিলেন এদের আমি গ্রেড সি করে দেবো। আর ওই একই রকম আপনারা যেরকম শোনেন, শুধু মানে আশা দিয়ে রাখা, এবং আশাগুলো মিথ্যে কথায় পর্যবসিত হতে বেশি সময় লাগে না। মাননীয় আর যা বলেছিলেন কিন্তু করেননি, গ্রেড সিতে অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ফায়ার অপারেটর পোস্ট পাওয়ার কথা এদের হয়নি। রেগুলার স্কেল এবং অন্য বেনিফিট পাওয়ার কথা হয়নি। এদের জীবন নিয়ে খেলা করেন, আগুনের সঙ্গে থাকেন বলে এদের স্পেশাল ইন্স্যুরেন্স হওয়ার কথা, সেটা আপনারা সবাই মানবেন, সেটাও করা হয়নি। এবং এদের যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট পাওয়ার কথা যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেটাও এদের জন্য করা হয়নি। আজকে আমরা কথা বলেছি তাদের সঙ্গে, আমরা তাদের সমস্যাটা সারা, যেটা শ্রমিক বললেন, সারা পশ্চিমবঙ্গে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট এর নাম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপুল সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং করছেন। স্থায়ী কাজ দিচ্ছেন না, কন্ট্রাকচুয়াল বলে তারা প্রতারণার রাস্তায় গেছেন, এবং সেইটার মধ্যেই দমকল কর্মীরাও আছে। এইটুকুনি আপনাদের কাছে বলা ছিল। আমরা এদের বিষয়টি গভীরভাবে ভাবছি। বিশেষ করে কলকাতার মতন একটা জ্যোতিগৃহ যখনই আগুন লাগে সেটা সংবাদের শিরোনামে আসে, তারপরে অনেক মানুষ ভুলে যায়। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে মানে অনেক কিছু চিন্তা করছি, যাতে ভবিষ্যতে আমরা যখন ক্ষমতায় আসব, দমকলের আমূল পরিবর্তন হবে, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারেন। মুখ্যমন্ত্রীর প্রার্থী পদ বাতিল করার দাবি জানিয়েছে শুভেন্দু অধিকারী। বলেছে যে 5টা কেস আছে, 6টা কেস আছে, সেটা তার সেই কেসের যেটা থাকেন তিনি করেন। এই নিয়ে উনি দাবি করেছেন যে তথ্য গোপন করার অভিযোগ এনে দাবি করেছে মুখ্যমন্ত্রীর প্রার্থী পদ বাতিল করা হোক। এই নিয়ে আপনার স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে, কেউ যদি সচেতনভাবে বা কেউ যদি ভুলবশত তার ক্ষেত্রে যতগুলি মামলা আছে সেগুলো ইনফর্ম না করে বা রেজিস্টার না করায়, তাহলে সেটার জন্য মনোনয়নপত্র বাতিল হতে পারে, এবং সেগুলো না দিয়ে যদি কেউ নির্বাচিত হয়ে যায় সেক্ষেত্রেও তার সদস্যপদ বাতিল হতে পারে। শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে একটা অভিযোগ এনেছেন। এবার নির্বাচন কমিশন তারা তাদের কাজ করবে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আমি এখানে একটু যোগ করতে চাইছি, একটুখানি শ্রমিকের অনুমতি নিয়ে। 2টো নোটিফিকেশান হয়েছিল, মনে রাখা দরকার, ইলেকশন কমিশনের। 10/10/2018 এবং 6/3/2020, দুটি একই বিষয়ে, এবং দুটির এই নোটিফিকেশনের আধার
বা ব্যাকগ্রাউন্ড ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ। আমি আবার বলছি, এটা ইলেকশন কমিশন শুধু একা নিজের মতন এই নোটিফিকেশানগুলো করেছিলেন তা নয়, সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশে ইলেকশন কমিশন এই নোটিফিকেশানগুলো করেছিলেন। সেই নোটিফিকেশানের অনেকটা বড়। আপনারা জানেন প্রত্যেকের এফিডেভিট করে নিজেদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস দিতে হয়, তাতে তাদের নির্দিষ্ট ফরম্যাট আছে। 2020 পর থেকে জানানো হয়, 2020 নোটিফিকেশান যেটা অ্যাড হয় যে শুধু এফিডেভিট করে দিলে হবে না, ওই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস বা যা হয়েছে আমার বিরুদ্ধে কিছু আছে কি না সেটা নির্দিষ্টভাবে খবরের কাগজে নির্দিষ্ট মাপে এবং টেলিভিশন মানে ইলেকট্রনিক মিডিয়ায় ছাপাতেও হবে। এটা একটা সম্পূর্ণ পরিক্রমা, সম্পূর্ণ সিস্টেম। কিন্তু একটা জিনিস লেখা আছে সেই নোটিফিকেশানে, ফেলিওর অন দ্য পার্ট অফ দ্য ক্যান্ডিডেট in filing this thing in properly and truthfully, মানে যা আছে যদি সেটা না ফেলিওর যদি হয়, নমিনেশন অফ দ্য ডিফল্টিং ক্যান্ডিডেট liable to be rejected by the returning officer। এটা হচ্ছে ইলেকশন কমিশনের পজিশন, এবং এইটার উপরে বেস করে বলা হচ্ছে যদি এটা ফাইন্ড আউট হয়, দেখা যায় কখন খোঁজ পাওয়া গেল, যে ইলেকশনের আগে যদি খোঁজ পাওয়া যায় ইলেকশন হওয়ার আগে, তাহলে রিটার্নিং অফিসার ইলেকশনের আগে তার নমিনেশন বাতিল করবেন। আর যদি মনে করুন ইলেকশন হয়ে গেছে এবং সেই প্রার্থী বিজয়ী হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে যদি এটা নজরে আসে তাহলে তখনও তার ওই যে জেতা পদ সেটা খারিজ হতে বাধ্য। এটা হচ্ছে ইলেকশন কমিশনের আমাদের এখানকার পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের যা প্রভিশন, সেইটা আপনাদের জানালাম। ধন্যবাদ। এই সমস্ত কথা কোনো গুরুত্বও নেই, বোঝারও নেই। শুভেন্দু অধিকারী বড় ব্যবধানে নির্বাচিত হতে চলেছেন। নন্দীগ্রামে বিজেপির জয় সুনিশ্চিত। পাঁচলাতে আজকে বিজেপির যে প্রার্থী হয়েছেন সেই মোহিত ভাটি, তার বিরুদ্ধে আপনাদের হেস্টিংসের অফিসে এসে বেশ কিছু বিজেপি সমর্থক তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সুগানারায়ণপুরেও এরকম একটা ঘটনার কথা শোনা যাচ্ছে, কি বলবেন? আমি একটু অ্যাড করি, রাজ্যের বিভিন্ন জায়গায় অন্য জায়গায় হচ্ছে, কালকে রাতে বহু জায়গায় আপনাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে। বিজেপি কর্মীরা বিজেপি দলীয় পতাকা পোড়ায় না, তারা বিজেপির কর্মী হতে পারে না। দলীয় পতাকা যারা পোড়াচ্ছে, যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে, তারা আর যাই হোক বিজেপি কর্মী নন। দলীয় পতাকা পুড়িয়ে কেউ দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। বিজেপি নিজের দলীয় পতাকা পোড়ানো তো অনেক দূরের কথা, বিজেপি কোনোদিন অন্য কোনো দলের দলীয় পতাকা সম্মানটা জানে, সংঘবদ্ধ, এটি ডিসিপ্লিন পলিটিক্যাল ফোর্স এবং একটা রাজনৈতিক দলের পতাকার মর্যাদাটা সে তার কর্মীরা বোঝে। সে অন্য কোনো দলের প্রার্থীর দলেরও কোনোদিন রাগবশত তাদের পতাকায় আগুন দেবে না। সুতরাং এটা কোনো বিষয় নয়। একটা রাজনৈতিক দলের হঠাৎ কলেবর বৃদ্ধি হয়েছে, মেম্বারশিপ বেড়েছে, সমস্ত রাজ্য জুড়ে মানুষের একটা উন্মাদনা আবেগ তৈরি হয়েছে যে 44 বছর পর পশ্চিমবঙ্গে আর শোনা যাবে না সেই বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্র রাজ্য সংঘর্ষ। বহু নতুন নতুন মানুষ আসছেন, তৃণমূল ছেড়ে, সিপিআইএম ছেড়ে, কংগ্রেস থেকে, এমন বহু মানুষ আছেন যারা কোনোদিন রাজনীতি করেননি। সমাজের বিভিন্ন স্পিয়ারের মানুষজন বিজেপিতে সামিল হচ্ছেন। সেখানে প্রার্থী নির্বাচন করতে গিয়ে দু একটি জায়গায় সামান্য টিদিং প্রবলেমের মতো কিছু থাকে আর কি, নতুন দলে এলে সেরকম কিছু সমস্যা আছে, আলাপ আলোচনা চলছে। সমস্ত জায়গায় সমস্যা একদিনের মধ্যে মিটে যাবে। সংঘবদ্ধভাবে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচন লড়বে মানুষকে সঙ্গে নিয়ে। কারণ এই নির্বাচনটা শুধু বিজেপি লড়ছে না, বিজেপি পার্টির সঙ্গে সঙ্গে এখানে মামাটি মানুষ নির্বাচনটা লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই সংঘবদ্ধভাবেই মানুষকে সঙ্গে নিয়ে মানুষের নির্বাচন লড়েই তৃণমূল কংগ্রেস সরকারকে সরিয়ে দেওয়া যাবে। আরএসএস সঙ্গে বিজেপিকে রিলেট করছেন কেন? হ্যাঁ, তারা দেখছেন যে তারা প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার পর অন্য দল থেকে এসে, দুদিন আগে এসে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন, যারা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের মেরেছে।
আমরা তো বলছি নেতা যদি নীতি ভুলে আসেন, কেউ যদি প্রায়শ্চিত্ত করবার জন্য বিজেপিতে আসেন এই নতুন পরিবর্তনের লক্ষ্যে, তারা স্বাগত। কিন্তু সংগঠিত রাজনৈতিক দলের কিছু শর্ত থাকে। মতাদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস, সাংগঠনিক গোপনীয়তা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য, এই তিনটে জিনিসই একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। এবং এর থেকে যদি অন্য বাইরের কিছু হয় সেটা বিচ্যুতি। দু একটি বিচ্যুতি থাকবে। নেতৃবৃন্দ যা করেছেন, সর্বোচ্চ নেতারা আলোক আলোচনা করে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন। নন্দীগ্রামের পরে সিঙ্গুরের দিকে সবার নজর ছিল, সেখানেও তো বিক্ষোভ হচ্ছে। নন্দীগ্রামের পরে সিঙ্গুরের দিকে নজর ছিল, সেখানেও বিক্ষোভ হচ্ছে। আরে আমরা তো নন্দীগ্রাম আর সিঙ্গুরে আবদ্ধ নই। আমরা কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র তৃণমূলের নেতাদের প্রতি মানুষের সজাগ দৃষ্টি, যে কত ভোটের ব্যবধানে এ হারে। এই লড়াই তো আমাদের আসন বাড়াবার লড়াই নয়। এখন লড়াইটা যে জায়গায় চলে গেছে সেখানে মার্জিন নিয়ে মানুষ আলোচনা করছে। শ্রমিকরা কালকে প্রার্থী তালিকা ঘোষণার পরই বিকেলের দিকে শোভন এবং বৈশাখী তারা পদত্যাগ করলো সমস্ত এ থেকে, এবং অভিমান প্রকাশ করলো। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে, সেই নিয়ে পাঠিয়েও দিয়েছে। কি বলবো? এখনো দিলীপ ঘোষের সঙ্গে আমার কথা হয়নি। দিলীপ দা বাইরে আছেন, ফিরে এসে কথা বলবো। পদত্যাগপত্র বিজেপি পার্টি গ্রহণ করেছে কিনা সেটা আমার জানা নেই। দল থেকে কেউ চলে গেলে সেটা নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তবে মানবাভিমান থাকে, রাজনৈতিক দলে থাকে, কিন্তু মানবাভিমানের ভোটের আগে খুব একটা বেশি ফুড ভ্যালু থাকে না, খুব একটা পুষ্টিকর খাদ্য ওটা নয়। তো ওই জন্য যেরকম আছে সেরকম চলবে। এত বড় দল, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যে পরিচালনা করবার ক্ষমতা তাকে ভারতের মানুষ দিয়েছেন। 2 থেকে 303, 303 আরও পাওয়ারফুল মানুষকে সঙ্গে নিয়ে হয়েছে। আমরা বহু পথ অতিক্রম করে এখানে এসেছি। আমরা চাই না আমাদের দল থেকে কেউ ছেড়ে চলে যান। যদি কেউ চলে যেতে চান তাকে বলবো আরেক ভেবে থাকতে, একসঙ্গে ভালোভাবে থাকবে। ছোট পরিবার থেকে মানুষ এলে বড় পরিবারে, যৌথ পরিবারে একটু মানিয়ে নিতে অসুবিধা হয়। কারণ বড় পরিবারে থাকতে গেলে যৌথ পরিবারকে বেশ কিছু জিনিস নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা নিউক্লিয়াস ফ্যামিলিতে করতে হয় না। আমি আর তুমি আর আমাদের সংসার, দুজনের পরিবার একরকম হয়। আর একটা যৌথ পরিবারে বাবা, কাকা, জ্যাঠা অনেককে নিয়ে যেরকম হয় না, জলের অসুবিধা হয়, কোনো সময় ছাতের অসুবিধা হয়, এসবগুলো থাকে পরিবারের মধ্যে বড় বাড়িতে। তো এগুলো মানিয়ে নিতে হবে। পছন্দের আসন পাইনি, পছন্দের আসন পাইনি বলে আপনাদের কোনো নেতা যাচ্ছেন আজকে ওনাদের সঙ্গে বৈঠক? এরকম কোনো খবর আমার জানা নেই। আর যদি জানা থাকতো সেটা আমি আপনাকে বলতাম না। বলছি পছন্দের আসন পাইনি বলে ক্ষোভ, পছন্দের আসন পাইনি বলে ক্ষোভ, সেই সঙ্গে বৈশাখীও টিকিট পাইনি, তাই জন্য তার জন্য ক্ষোভ। এসব বিষয়ে আমার জানা নেই। আর আমি যদি জানতাম তাহলে সেটা নিয়ে কথা বলতে পারতাম না। আমি তো বলছি সাংগঠনিক গোপনীয়তা, দলের ভেতরের কথা তো এখানে বলবার জন্য বসিনি। মানুষের পছন্দই হচ্ছে আসল পছন্দ। প্রকাশ্যে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছে, ফেসবুকে পোস্ট করছে যে প্রার্থী হতে পারলাম না, প্রার্থী হতে পারলো না। তারপরও আপনারা বলছেন তিনি কলকাতার 51টা সিটের দায়িত্বে বিধানসভা, তারপর আপনারা বলছেন যে এটা দলের সিদ্ধান্ত। আমি তো এখনো বলছি তিনি তার মতো কথা বলেছেন, কিন্তু এটা তো বিজেপি দল, তিনি নবাগত ছিলেন, তার মতো বলেছেন। নিশ্চয়ই তার অভিমান বা রাগের কোনো কারণ হতে পারে, তিনি বলেছেন। কিন্তু পার্টি যেটা করবে, পার্টি সেটা একদম নিভৃতে করবে। বারবার মনে হচ্ছে না এর আগেও শোভন বৈশাখীর কাছে ছুটে যাওয়া হয়েছিল, তারা আগেও দল ছাড়বেন বলেছিলেন, কিন্তু আবারও তারা দল ছাড়লেন, আবারও হয়তো আপনাদের নেতারা গিয়ে তাকে বোঝাবেন। বিষয়টা মানুষ কিভাবে নিচ্ছে বলে মনে করছেন? মানুষ তো সঠিকভাবে নিচ্ছে বলে মনে করছেন? এই শোভন বৈশাখী নিয়ে এত কিছু হচ্ছে। আমার মনে হয় দলের নেতারা ছুটে যাচ্ছে, আপনারাও একটু বেশি ছুটছেন। আপনারাও ছোটাটা একটু কমান, তাহলে সব ঠিকঠাক থাকবে। এই খবরের লাভ কি? মানুষ এগুলো নিয়ে চিন্তিত নয়। মানুষ এই মুহূর্তে 200-র বেশি আসনে বিজেপিকে জিততে দেখতে চায়, বড় বড় ব্যবধান নিয়ে বিজেপির প্রার্থীদের নির্বাচনে জয়ী হয়ে দেখতে চায়, নতুন সরকার চায়। মানুষ এখন আলোচনা করছে কে অর্থমন্ত্রী হবে, কে উপমুখ্যমন্ত্রী হবে, কে তথ্য সংস্কৃতিটা দেখবে, এইসব নিয়ে মানুষের চর্চা, মার্জিন নিয়ে মানুষের চর্চা। আর আপনারা এইসব নিয়ে পড়ে আছেন। বিজেপিতে এমন কেউ ইন্ডিসপেন্সেবল নয়। আর 51টা আসন বিজেপিতে পুরো তার দায়িত্ব নিয়ে নেওয়া, লিজ দিয়ে দেবে বিজেপি কাউকে, এইরকম এতটা দুর্বল বিজেপি নয়। বিজেপিতে 51 কেন 151
জন আসনের দায়িত্ব নেওয়ার জন্য 151টা কর্মী তৈরি আছে। এটা বিষয় নয়, আমরা এই নিয়ে বিতর্ক চাইছি না। উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার দুঃখ হয়েছে, উনি যদি চলে যেতে চান, আমরা তো এখনও বলছি যে আমরা দল থেকে একজনও চলে যাওয়াটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু তিনি যদি চলে যান বা প্রকাশ্যে বিবৃতিতে চলতে থাকবে। আপনারা একটু বেশি আগ্রহী হয়েছেন, আপনারা একটু অন্য দিকগুলো দেখুন। দিকে দিকে বিজেপির কত সভা হচ্ছে, নতুন নতুন তরুণ প্রার্থী হচ্ছে, সেগুলো দেখুন একটু, সেগুলোকে বলুন মানুষের সামনে। আরে আমাদের দুজন গেলে 22 জন আসার জন্য তৈরি আছে, আমরা নিচ্ছি না। আসল কথাটা বলুন না। শোভন চট্টোপাধ্যায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, পেশায় ব্যবসায়ী। আপনি যার নাম তার সঙ্গে জুড়ে দিলেন, তিনি একজন মেধাবী ছাত্রী, অধ্যাপনা করেন। এবং আরেকজনের যে নাম হঠাৎ তার সঙ্গে টেনে নিয়ে চলে এলেন, তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, পশুপ্রেমী, বিধায়ক। তার এর গুণ আছে শরীরে অনেক। তিনি যদি এখন তৃণমূল ছেড়ে চলে গেলেন, তো তৃণমূলকে প্রশ্ন করুন কেন এরকম একজন ধরনের এই স্ট্রেচারের একজন মানুষ তিনি আজকে তৃণমূল ছাড়লেন, লিখে ছাড়লেন। আমরা এরকম ধরে কারোর সামনে গিয়ে এই এদিকে এসো বলে হাত বাড়িয়ে বসে নেই। আমরা আমাদের জায়গায় আছি, একদম নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। নেতা যদি নীতি ভুলে আসেন, কেউ যদি প্রায়শ্চিত্ত করতে আসেন, কেউ যদি সোনার বাংলা গঠনের লক্ষ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিতে সামিল হতে চান, বিজেপির মতো হয়ে থাকতে চান, নিজেকে বিজেপি কর্মী বানাতে চান, তাহলে আমাদের দরজা খোলা। আর আমাদের জয়েনিং, যারা আপনি এসব নিয়ে বলছেন আমরা সব বসে আছি, আমাদের জয়েনিং চলবে। আমাদের জয়েনিং 1 মেতেও আমাদের জয়েনিং হবে। আবার পুলিশ আটকান, এত বড় সংগঠন তো, বিজেপির তো লোক নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় চায়ের দোকানের মতো লোক, তাহলে সব লোক তো তৃণমূলের কাছে, লোক আটকে দিন। আর বলুন পুলিশ কাদের কাদের ধরে বার করছে। কদিন আগে বিরাটিতে পুলিশ রাত্রিবেলা 7 জনকে একটা বাড়ি থেকে উদ্ধার করেছে, যাদের কাছে আধার কার্ড তো অনেক দূরের কথা, কোনো পরিচয়পত্র নেই। বিভিন্ন জায়গায় ছোট ছোট মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন কাউন্সিলের উপর নির্ভর করে তৃণমূল বিভিন্ন জায়গায় লোক ঢোকাচ্ছে, কিন্তু খুব একটা সুবিধা হবে না। যেটা করছেন সেটা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এরাই আক্রমণ করছেন। এইসব আক্রমণের উনি বলছেন চক্রান্ত, আমরা বলছি তদন্ত। উনি পা নিয়ে হুইল চেয়ারে ভেসে ভেসে মানুষের মধ্যে যাবেন, আর আমরা জনগণ মনোযাত্রা নিয়ে মানুষের সঙ্গে থাকব। সমান্তরালভাবে এই তদন্ত আর এই চক্রান্ত চলতে থাকবে। 2 তারিখের ভোটের পরে দেখা হবে। আরে কর্মীদের মনে জোর বাড়াতে হবে, রোজ চলে যায়। আজকে তো এবার বলছি দেবশ্রী কি তোমাদের কি একটা তোমরাই বলো বেসুরে কথা বলছে, তো গ্রাম গঞ্জ কুচবিহার থেকে কাকদ্বীপ কোনো সুর নেই, সমস্ত তৃণমূলের ভেতরে রান্নাঘরে বেসুরে গান বাজছে। তো সেখান থেকে কি করবেন? কর্মীদের চাঙ্গা করবার জন্য উনি বেরিয়েছেন। উনি এসব কথা বিজেপিকে আক্রমণ করবার জন্য বলবেন না। আর উনি যেসবগুলো বলেন, এই বহিরাগত এই সমস্ত অত ছোট মনের লোক উনি নন। উনি যেগুলো বলছেন ও কথাগুলো ওনার মনের কথা নয়, ওটা হৃদয় থেকে নয়, মস্তিষ্ক থেকে বলছেন। কারণ কর্মীগুলোকে উজ্জীবিত রাখতে হবে, নির্বাচনের দিন বুথে পাঠাতে হবে, পোলিং এজেন্ট বসাতে হবে, ক্যাম্পে লোক রাখতে হবে। তার জন্য উনি একটু ওয়ার্ম আপ করছেন। আমাদের পিকে ব্যানার্জি ছিলেন প্রয়াত ফুটবলার, ভোকাল টনিক, ওটা হচ্ছে তৃণমূলের ভোকাল টনিক। ওর সঙ্গে সাংবাদিকদেরও কোনো যোগাযোগ নেই, বিজেপিরও নেই। আবার কি হল? কি অভিনন্দন। উন্নয়নের চূড়ান্ত কাজ করেছি, পলিটেকনিক থেকে স্বাস্থ্য বলুন, পলিটেকনিক বলুন, সব করেছি। পুরা উন্নয়নের চূড়ান্ত কাজ করে দিয়েছি। উন্নয়নের চূড়ান্ত, মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়নের চূড়ান্ত কাজ করে দিয়েছি। পলিটেকনিক থেকে স্বাস্থ্য সবকিছুই করে দিয়েছি, কন্যাশ্রী থেকে যুবশ্রী সবকিছুই করে দিয়েছি। সবই তো হয়ে গেছে, তাহলে আমাদের আর দরকার কি? যা যা হয়ে গেছে সবই বলে দিয়েছেন। তো 120 কিলোমিটার দূর থেকে মুখ্যমন্ত্রীকে আসতে হলো। এই তো সব রাজ্যের শাসন ব্যবস্থা তৈরি করেছেন। পায়ের তো করতে হতো একটা এক্সরে,
সেটা করবার ব্যবস্থা নিয়ে 120 কিলোমিটারের মধ্যে সন্ধ্যা হয়ে গেলে, যেরকম হয় না ডিস্ট্রিক্ট হসপিটালে। আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, সন্ধ্যা 6টার পরে এক্সরে হয় না, উল্টো দিকে দোকানে এক্সরে করতে যেতে হয়। তো সেই রকম ব্যবস্থা, এক্সরে করার ব্যবস্থা নেই। সুপার স্পেশালিটি হসপিটাল, ডাইরেক্ট পিজিতে আসতে হচ্ছে, পরিস্থিতিটা বোঝা যাচ্ছে। পুরো অটোক্র্যাট ব্যবস্থা চলছে, গণতন্ত্র নেই। বিজেপি কি বিজেপি অটোক্র্যাটের ব্যবস্থা চলছে সারা দেশে। তৃণমূল সবসময় নিজের মনের মানে অন্যের আয়নায় মানে নিজের মনকে দেখে, এরকম একটা কি একটা প্রবাদ ছিল, ওই রকম একটা বিষয়। ঠিক আছে, চলো।